সকালবেলা ঘুমাইতেছি, এমন সময় পুরো খাট কাঁপতেছে। আমি ভাবছি ভূমিকম্প হইতেছে। তাড়াতাড়ি উঠে দৌড় দিছি। একটু দূরে গিয়ে দেখি ভূমিকম্পটা শুধু আমার বিছানার উপর হইতেছে। গিয়ে দেখি মোবাইলে কল আসছে। শালার মোবাইল ভাইব্রেশন মোড ছিল, আমার জানা ছিল না। মোবাইলটা হাতে নিয়ে দেখি জান্নাতের কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, ওই কুত্তা, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। এবার বল, এত সকাল সকাল কল দিলি কেন? তোরা একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দিব। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলেই দেখতে পারবি। আর রিপন আয়মানকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য। আমি ফারিয়াকে বলে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হব। ওকে। টুট টুট টুট, কলটা কেটে দিল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আবির, আপাতত স্টুডেন্ট লাইফে আছি। একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড জান্নাত। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরপরই জান্নাত রাগী লুক নিয়ে আমাকে বলল, ওই হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকে দেরি করে আসলি। সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। এই হারাম, তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক। সব সময় শুধু চামচামি করস। আচ্ছা বাদ দে না, এখন জান্নাত কি বলবি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দিব। দেখ, এখন এগুলোর সময় নেই, অন্যদিন করব। আগে বল তোর কি খবর? দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। জান্নাতের কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে জান্নাতকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর জান্নাতকে আমার মনের কথা বলবো। কিন্তু এটা কি হলো? না আমি কিছু ভাবতে পারছি, না আমার মাথা ব্যথা করতেছে। এদিকে রিপন আর ফাবিয়া জান্নাতকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে জান্নাত বলল, কি রে, তোর আবার কি হয়েছে, তুই খুশি হসনি? আমি তাড়াহুড়া করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা বাদ দে, আগে বল বিয়ে কবে? এই তো শুক্রবার। তোরা সবাই অবশ্যই আসবি, এই নে কার্ড। এই কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুক ফেটে কান্না আসছে। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে জান্নাত বলল, কি রে, কি হয়েছে তোর, কাঁদতেছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, হারে না, এমনি। তোর বিয়ে হবে শুনে খুশিতে চোখের পানি চলে আসলো। পাগল। আচ্ছা শুন, রায়হান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রাহানটা আর কি? আরে তোদের দুলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে, বাই বাই। জান্নাত চলে গেল। আমি অবাক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল, মনে হয় আবার পানি এসে জমা হয়ে গেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পর আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর রিপন আর আয়মান আমার কাছে এসে বলে, কিরে, ঘটনা কি? কিসের ঘটনা? তোর চোখে পানি কেন? এমনি পানি চলে আসছে।
তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে। তুই যে জান্নাতকে ভালোবাসিস। কী সব বলছিস তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যিই ভালোবাসিস তাহলে বলে দে, কিছু হবে না, আমরা আছি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। জান্নাতের কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই 11টার সময় ঘুমাইছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। জান্নাতের কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মু আমার রুমে আসে এবং বলে, কি রে, এই অবস্থা হয়েছে কেন তোর? কি হয়েছে আমার? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগল নাকি? আমি কেন কান্না করব? অসময়ে ঘুমাইছি তাই হয়তো চোখটা লাল হয়ে আছে। পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর 4টার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু জান্নাতের সাথে কাটানো সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, জান্নাত আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম জান্নাত কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কিরে, তুই কল ধরিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। কি বলবি বল। শোন না দোস্ত, কালকে আমরা শপিং করতে যাব, তুইও আমাদের সাথে যাবি। সরি, আমি পারবো না। তুই রিপন বা আইমানকে নিয়ে যা। তাছাড়া ফারিয়া তো তোর সাথে আছেই। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি। এরপর সে কলটা কেটে দিল। এমনিতে ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিংয়ে যাই তাহলে আমার মাথা আরও খারাপ হয়ে যাবে। না, কিছুই মাথায় ঢুকছে না। যা হওয়ার তা পরে হবে। আমি কালকেই জান্নাতকে আমার মনের কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙল জান্নাতের কলে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 22টা কল দিছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে জান্নাতকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন জান্নাতের সাথে শপিং করলাম, কথাগুলো বলতে চেয়েও পারলাম না। কেমন জানি অস্বস্তি লাগছে। জান্নাতের দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে? আমি আর কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না। জান্নাত চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম জান্নাতকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাইরে চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম, আম্মু আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করব না। তুই না বলেছিলি এখানে বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো, আমি শুক্রবারের আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি আর সব হবে? সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম জান্নাত আমাকে মেনে নিবে নাকি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিবে। যেটা হবে হোক, আমি বলবই। এইভাবে 2 দিন চলে গেল। জান্নাত বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার বিকেলবেলা রিপন আর আইমান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে জান্নাত হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে বাসায় চলে আসছে। আমিও গেলাম, দেখলাম ওরা বাবার সাথে কি যেন আলাপ করতেছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, জান্নাতের বিয়ের আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পরে করতাম।
আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় বাবা বলে, শোন, কোথায় যাচ্ছিস? বাবা, ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানেই যা তাড়াতাড়ি আসিস। আজ 9টায় তোর ফ্লাইট, কথাটা যেন মাথায় থাকে। রিপন আর আইমান আমাদের কথা শুনে হা করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম, এবং ওদের না জানিয়ে এরপর আমি উঠে রেডি হয়ে ওদের সাথে জান্নাতের বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরও অনেকগুলো বন্ধুকে দেখলাম। রিপন আর আইমান ব্যস্ত হয়ে গেছে, আমি একপাশে গিয়ে বসে আছি আর জান্নাতকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না। মনে হয় সাজতেছে। একটু পর জান্নাত বের হয়ে আসলো, সাথে আরও কতগুলো মেয়ে সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমারও আর ব্যতিক্রম কিছু হলো না, ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর তার ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। কিরে, এভাবে হা করে কি দেখছিস? কিছু না। জান্নাত, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর জান্নাত ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে জান্নাত বলল, কিরে চুপ কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। জান্নাত, তোকে আমি ভালোবাসি। সেই যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। দেখ, এখন মজা করার সময় না, কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। জান্নাত, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাইজলামি বন্ধ কর। নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি জান্নাত। তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর। কালকে আমার বিয়ে আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নীচ আগে জানতাম না। তুই জাস্ট আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। এই কথা বলে আমি জান্নাতের গালে একটা কিস বসিয়ে দেই, আর সে রাগীভাবে আমার দিকে তাকিয়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং ঠাস ঠাস 2 গালে চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটু লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। জান্নাত, প্লিজ আমার কথাটা শোন। তোর সাথে আর কোনো কথা নাই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রিপন, আইমান কাউকে কিছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরও বেশি কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সব কিছু ডিলিট করে দিলাম, একটা নাম্বারও ওপেন রাখলাম না। সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে জান্নাতের কথা প্রায় ভুলেই গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে 3 বছর চলে গেল। আমার পড়ালেখাও শেষ। চিন্তা করলাম এখানেই কোনো চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করতেছে। আব্বুকে অনেকবার বলছি আমি এখানে চাকরি করব, বাট আব্বু বলল নিজেদের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো।
আমি বিদেশে বড় খালার কাছেই থাকি আর ওখান থেকে পড়ালেখা করি। আমার রুমে আমি খালাকে দেখে বললাম, খালামণি ঘুমাওনি এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করছিস? কিছু না খালামণি, একটু কাজ করতেছি। কিছু বলবে? বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে কি আজব, আমার সাথে কথা বলার জন্য তোমাকে অনুমতি নিতে হবে নাকি? বলো কি বলবে। দেখ বাবা, আমার নিজের সন্তান নেই, তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যখন এখানে এসেছিলি আমি যে কি পরিমাণে খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছি সারা জীবন তোকে আমার কাছেই রেখে দিব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তান নেই কে বলেছে? আমি তোমার সন্তান। কাল রাতে তোর আম্মু কল দিয়েছিল। কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় একা একা থাকতে ওর খুব কষ্ট হয়। তোর আব্বুও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবাও অনেক খুশি হবে। খালামণি সব কিছু ঠিক আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো ইম্পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর বাবা মায়ের কথা একটু ভাব, ওদের কি ইচ্ছে করে না ছেলে বউয়ের সাথে সময় কাটাতে, নাতি নাতনির সাথে খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা, প্রয়োজনে মাঝে মাঝে এখানে আসিস, ঘুরবি ফিরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি না, তুই কালকেই যাবি, এই নে টিকিট। এ কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আর শোন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলো নিয়ে যাবি। এখন ঘুমা। পরের দিন সব কিছু ঠিকঠাক করে খালামণির কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম দেশে। বাবা মা আগে থেকেই এয়ারপোর্টে ছিল। আমাকে দেখেই কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থাও আগের মতো নেই। এরপর বাবা আর মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কল আর মেসেজ এসে পুরো সিম ফুল হয়ে আছে। একটা জিনিস দেখে খারাপ লাগলো, জান্নাত একটিবার কল তো দূরের কথা, একটা মেসেজও দেয়নি। হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাই আমাকে আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি রিপনের নাম্বারটাতে কল দিলাম। কয়েকবার দেওয়ার পর কল ধরেই রিপন বলতে শুরু করলো, তুই বাইচে আসিস? কেন, মরলে খুশি হতি নাকি? এই শালা, কথা বলবি না তুই? তোর সাথে কোনো কথা নাই, আমি তোর কেউ না। প্লিজ ভাই, রাগ করিস না, তোকে আমি সব কিছু বলবো। কিছু বলতে হবে না তোর, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কফি শপে আয়, তোদের সাথে দেখা করব। আর কিছু কথা আছে, আইমান আর ফারিয়াকে একটু কষ্ট করে বলে দিস। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। একটু পর কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকেও আমার লেট হয়ে গেছে। আমাকে দেখে ওরা দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে ফেলে। এরপর তিনজনে মিলে 10 মিনিট কিল আর ঘুষি দেয়। এতদিনের জমানো সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কুশল বিনিময় করলাম। তারপর রিপনকে বললাম, তো তোর কি অবস্থা, চাকরি বাকরি কিছু করিস নাকি? একটা প্রাইভেট কোম্পানিতে আমি আর ফারিহা একসাথে জব করি। গুড। আইমান, তুই কি করিস? কি আর করব, বাবার সাথে আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি? দেশে থাকবি না আবার উদো হয়ে যাবি? আরে না, তোদের ছেড়ে যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আমি এখনো বিয়ে করিনি,
আব্বু তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে করে নেব আমরা। আচ্ছা ভালো, তোদের দুজনের কি অবস্থা? দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। এরপর আয়মান বলল, মামা শোনোনি, ওরা নিজেরাই তো সেরে ফেলছে। কি তোরাও এই কাজ করলি? যাক, খুশি হলাম। সারা জীবন একসাথে ছিলি, এখনো থাকবি, ভালো হয়েছে। তো তুই কবে করছিস? আমার মতো ছেলেকে কে মেয়ে দিবে বল? ধুর, ফাইজলামি করিস না। এই জান্নাত কেমন আছে রে? মনে হয় অনেক সুখে আছে, তাই না? এ কথা শোনার পর ওরা তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর আয়মান বলল, আসলে জান্নাতের বিয়ে হয়নি। মানে? মশকরা করছিস তাই না? দেখ, জোকস এখন ভালো লাগে না। না রে, আইমান ঠিকই বলছে, ওর বিয়ে হয়নি। কি বলছিস তোরা? বিয়ে হয়নি কেন? তুই তো সেদিন চলে গিয়েছিলি, না হলে তুইও দেখতি কেন বিয়ে হয়নি। এত কথা না বলে বিয়ে কেন হয়নি সেটা বল। আসলে রায়হান ছেলেটার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। বিয়ের দিন সকালে ওই মেয়ের সাথে পালিয়ে যায় রায়হান, এজন্য ওর বিয়ে হয়নি। তারপর আর কি, ওর বিয়েটা ভেঙে দেয়। জান্নাতের বাবা ওদের হাত পায়ে ধরে, কিন্তু কোনো লাভ হয়নি। পরে আমরা তোকে অনেক খুঁজেছি, বাট তুই চলে গেলি। জান্নাতের বাবা আমাকে অনেকবার বলেছে জান্নাতকে বিয়ে করার জন্য, কিন্তু আমি তোর কথা ভেবে, পরে তুই বুঝবি আমরা চিট করেছি আমি আর জান্নাত দুজনে মিলে, তাই আর বিয়েটা করিনি। আরে ধুর, এসব কেন বলছিস? আমি কিছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতি। না বন্ধু, সেটা হয় না। এরপর ফারিয়া বলল, সেই থেকে জান্নাত পুরা পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও মেশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না। সারাটা দিন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর আর বিয়ের জন্য প্রপোজাল আসেনি? আসছে, বাট সে করবে না। আমাদের বিয়ের সময় এসে গিফটটা দিয়ে চলে গেছে। ও কি এখন এখানেই থাকে নাকি চলে গেছে? না, আগের বাসাতেই আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবি আমার সাথে? কিন্তু আজকে তো সময় নেই, কাল বিকেলে চল। আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করতেছি ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম, হয়তো এতদিনে আমাদের বাচ্চাও বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমাই গেছি। পরের দিন আমরা চারজন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজালাম। একটু পর ওর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। আমাকে দেখে বলে, আরে আবির, তুই কোথায় থেকে আসলি? এতদিন কোথায় ছিলে বাবা? আন্টি, আমি তো দেশে ছিলাম না। ও আচ্ছা, এই দাঁড়িয়ে কেন? আসো, সবাই ভিতরে আসো। এরপর আমরা সবাই ভিতরে গেলাম। অনেক বসে আন্টির সাথে গল্প করলাম, কিন্তু জান্নাতকে কোথাও দেখছি না। আমি ফারিয়াকে ইশারায় বললাম জান্নাতকে দেখতে। সে উঠে জান্নাতের রুমে গেল, গিয়ে অনেকক্ষণ পর আসলো। তারপর আমি বললাম, কী রে, ও বাসায় নেই? এরপর আমি উঠে ভিতরে গেলাম, গিয়ে দেখলাম ও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ গিয়ে পেছনে দাঁড়িয়ে রইলাম, কেমন জানি নার্ভাস লাগছে, কিন্তু ওর কোনো নড়াচড়া নাই। তারপর আমি একটা কাশি দিলাম, দেখলাম পেছনে তাকালো। এরপর সে বলল, কিরে, কখন আসছিস? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছিস তুই? ভালো। তুই এখানে কেন আসছিস? কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এতদিন পর দেখা হলো, অথচ আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে উল্টো আমাকে বলে কেন আসছি। এরপর আমি বললাম, এখনো রাগ করে আছিস? আমি কারোর উপর রাগ করি না, সেই অধিকার আমার নেই। সেদিনের জন্য আমি অনেক সরি। এতদিন কোথায় ছিলি? তো এখন এখানে কেন আসছিস? তোকে দেখতে।
দেখা হয়ে গেছে, এখন যা। কেন, তোর কি বিরক্ত লাগছে নাকি? তুই রুম থেকে বের হলে আমি খুশি হব। প্লিজ এখান থেকে যা। আমি আর কিছু না বলে সোজা চলে আসলাম, একরকম অপমানিত হয়ে। এরপর আন্টি নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা খেতে খেতে কথা বলছি। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। বাবা বলো। আন্টি, আমি জান্নাতকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আয়মান, রিপন আর ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আন্টি বলল, কিন্তু বাবা, তোমার বাবা মা কি রাজি হবে? আর জান্নাতের তো বিয়ে করার কোনো ইচ্ছে নেই বলছে। আন্টি, আমার মা বাবা আমার উপর কোনো কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন আমি জান্নাতকে বিয়ে করব। বাবা ঠিক আছে, কিন্তু জান্নাত। আন্টি, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরেই তো। ঠিক আছে বাবা, দেখি কি করা যায়। তারপর আমি, আইমান, রিপন, ফারিয়া জান্নাতদের বাসা থেকে চলে আসলাম। পরে আমি আব্বু আর আম্মুকে বললাম, জান্নাতের কথা বললাম। আমার কথা শুনে ওনারা তো অনেক খুশি। বললেন, তোর পছন্দই আমাদের পছন্দ, আর জান্নাত মেয়েটাকে আমারও অনেক ভালো লাগে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। জান্নাতকে একরকম জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। কবুল বলার সময় দেখলাম সে বলতে চাচ্ছে না। ফারিয়া আর ওর মায়ের জোরাজোরিতে বলল। এখন প্রায় রাত 12টা। আমি, রিপন, আইমান ছাদের উপর বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ফারিয়া উপরে আসলো আর এসেই আমাকে বলল, কি রে, তুই এখানে? তো কোথায় থাকবো? আজকে না তোর বাসর রাত? জান্নাত অনেক আগে থেকেই একা একা বসে আছে, যা ঘরে যা। এরপর আমি উঠে আস্তে আস্তে রুমের দিকে হাঁটা দিলাম। এমন সময় রিপন, মামা মনে করে বিড়ালটা কিন্তু মারিস, আর কোনো দরকার হলে আমাকে ফোন দিস। এই ফাজিল, তোর মুখে কি কিছুই আটকায় না? সবাই কি তোর মতো নাকি? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমনে জানি ভয় লাগতেছে, আবার লজ্জাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম জান্নাত মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের উপর বসলাম। এমন সময় জান্নাত আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আর শোন, আজকে থেকে আমি তোর স্বামী। সো আর তুই করে বলবি না, তুমি করে বলবি, অ্যান্ড আমিও বলবো। দেখ, তোকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। তুই জাস্ট আমার ফ্রেন্ড। তাহলে বিয়েতে মত দিলি কেন? তোর কি ধারণা আমি নিজে থেকে মত দিয়েছি? জীবনেও না। মা আমাকে তার মরার কসম দিয়েছে, তাই আমি বিয়েটা করেছি। তোর মায়ের কসম? এর জন্য তুই আমার জীবন নষ্ট করবি নাকি? তো তুই এখন কি চাস? তুই জীবনেও আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবি না। তুই তোর মতো আর আমি আমার মতো। ওকে, আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না। অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করিস, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। চেষ্টা করব। আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব। এমন সময় জান্নাত আবারও চিৎকার দিয়ে ওঠে আর আমাকে বলে, কি করছিস তুই? কি করলাম? ঘুমাতে যাচ্ছি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমা, দরকার হলে সোফায় ঘুমা, বাট খাটে ঘুমাতে পারবি না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? কারণ তোর সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছাই আমার নেই। তো তুই খাটে ঘুমাবি না। আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়লাম। জান্নাতও খাটের উপর শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসছে না। পরে আমি উঠে বেলকনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই বাসর ঘর নিয়ে কত কিছু চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। মনে মনে ভাবলাম, জান্নাতের সাথে ফ্রেন্ডশিপটা না হলেই ভালো হতো, সুন্দর একটা জীবন পেতাম। নিয়তি বারবার ওর কাছেই আমাকে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়েছে বুঝতেই পারিনি। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম।
দেখলাম জান্নাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাইট অন করাতেই কান্না বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কিরে তুই এখনো ঘুমাসনি? আর কান্না করতেছিস কেন? না, এমনি। তুই কোথায় ছিলি? বারান্দায় ছিলাম। ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। তুইও ঘুমিয়ে পড়। আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে রায়হান ছেলেটার ছবি। এবার বুঝতে পারছি জান্নাত কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছে। মনে মনে বললাম, বালিকা, তুমি আমাকে চেনো না, আমি কোন জলের মাছ। তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপর প্রত্যেকটা কথা প্রতিশোধ নিব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাকে 2 টাকার দামও দিচ্ছ না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি এটা জান্নাত। এইমাত্র গোসল করে আসছে। ওর চেহারাটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর জান্নাত বলল, ওই এইভাবে ছ্যাঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, জান্নাত মনে হয় জীবনেও আমাকে মেনে নিবে না। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখালাম জান্নাত মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখেই নিচে চলে গেল। আমিও রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। এরপর বাবা বললেন, নাস্তা করে দেখতো আয়মান আর রিপান কোথায়? বাবার কথা শুনে আমি হাসা শুরু করলাম। হায় রে, আমার বন্ধুগুলা বাবুর্চির কাজ করছে। তারপর বাবা বললেন, না হেসে বাইরে গিয়ে ওদেরকে দেখ। আর শোন, কালকে তাড়াতাড়ি উঠিস, অফিসে সকল কলিগদের সাথে পরিচয় করিয়ে দিব। আর অফিস বুঝে নিবি। আমি আর যাব না অফিসে। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, যেটা বলছিস সেটাই। তারপর নাস্তা করে রিপন আইমানকে খুঁজতে লাগলাম। বেশ ভালোভাবেই বৌভাতের অনুষ্ঠানটা শেষ হয়। এরপর রাতে যখন আবার ঘুমাতে যাই, গিয়ে দেখি জান্নাত আগে থেকেই বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলে ছাদে চলে গেলাম। সারা রাত ওখানেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা নাস্তা করে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং এটাও বললেন যে আজ থেকে আমি ওদের বস। সবাই আমাকে অভিনন্দন জানালো। সেদিন সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। জান্নাতের সাথে আমার আর তেমন কথা হয় না। দরকার ছাড়া আর কোনো কথা নেই। সেদিন সকালে নাস্তা করে অফিসে এসে কিছু দরকারি কাজ সেরে নিলাম। তারপর চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় ইউসুফের কল। কি রে দোষ, কি অবস্থা? বিয়ে করে তো আমাদের ভুলে গেলি। আরে না, কি যে বলিস, তোদের কেন ভুলবো? দোষ, তোর বিয়েতে আসতে পারিনি, আম্মু অসুস্থ ছিল, কিছু মনে করিসনি। আরে না, তো বল আন্টি কেমন আছে? আগে থেকে ভালো। তোর বাসার সবাই কেমন আছে? না রে দোস্ত, তেমন ভালো নাই। আম্মু আব্বু দুজনই অসুস্থ। এক কাজ কর, ওনাদেরকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। যদি পারিস দেশের বাইরে চলে যা। ঠিক বলেছিস। আচ্ছা দেখি কি করা যায়। এই কথা বলেই কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। এগুলো ভাবতে ভাবতেই দেখি টিফিনের সময় হয়ে গেছে। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এরপর চিন্তা করলাম জান্নাতকে একটা কল দেই, খেয়েছে কিনা জিজ্ঞেস করি। এরপর জান্নাতকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরল। বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুই এই সময় কেন কল দিলি? না মানে খেয়েছিস কিনা জানার জন্য। দেখ, তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। এ কথা বলে কলটা কেটে দিল। তারপর সে কলটা কেটে দিল। বুঝলাম না জান্নাত কেন আমার সাথে এই রকম ব্যবহার করে। আমি তো ওর ভালো চাই, তবু সে কেন বোঝে না। না থাক, আজ থেকে আর ওর কেয়ার করব না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকব। এগুলো চিন্তা করতে করতে আবার কাজে মন দিলাম। রাতে বাসায় গিয়ে দেখলাম
বাবা বসে বসে খবর দেখছে আর মা রান্না করে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল, কিরে, কিছু বলবি নাকি? জি বাবা, একটা কথা বলার ছিল। যদি কিছু মনে না করো তাহলে বলতাম। আমার সাথে কথা বলার জন্য তোর আবার অনুমতি লাগে? বল, কি বলবি? আসলে বাবা বলছিলাম কি, সারাদিন অফিস কাজ এগুলো করতে করতে তোমাদের সময় দিতে পারি না। চলো না আমরা সবাই মিলে কোথাও থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি, সবার ভালো লাগবে। কথাটা আসলে ঠিক বলছিস, বাট যাওয়া হবে না। কিন্তু কেন বাবা? গতকাল রাতে তোর দাদুকে স্বপ্নে দেখছি। কবরটা নাকি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে, তাই আমি আর তোর মা 10-15 দিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। কয়েকজন হুজুর আর এতিমদের খাওয়ার ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরটা চারপাশে দেওয়াল করে আসব। ও আচ্ছা, তাহলে তোমরা গ্রামেই যাও, ভালো লাগবে। এ কথা বলে আমি রুমের দিকে চলে যাচ্ছি। এমন সময় আবার বাবা ডাক দেয়। শোন, তোর সাথে এমনিতেও আমার কথা ছিল। কি কথা বাবা, বলো। বলছিলাম কি, তোর বিয়ের পর থেকে কোথায় ঘুরতে যাসনি। জান্নাতও একা একা বাসায় বসে থাকে, তাই আমি বলছিলাম জান্নাতকে নিয়ে তুই কোথায় ঘুরে আয়। না বাবা, তোমরা না গেলে আমরাও যাব না। আরে পাগল, আমরা যে কয়েকদিন গ্রামের বাড়ি যাচ্ছি, সে কয়েকদিন তোরাও ঘুরে আয়, ভালো লাগবে। কিন্তু বাবা অফিস। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে দেখবে। আর শোন, তোর বড় খালা ওখানে চলে যা, তুই গেলে উনি খুশি হবে। ওনার সাথে কথা বলে আমি সব কিছু ঠিক করে রেখেছি। তোর মার কাছে তোদের দুজনার টিকিট রেখে দিয়েছি। বাবা এগুলো আবার কখন করলে? এত কিছু আর জানার দরকার নাই, পরশু ফ্লাইট। আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, জান্নাত কি রাজি হবে? যেই মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসেবে মানে না, সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে? ধুর, যা হওয়ার তা পরে হবে। আগে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। তারপর হালকা নাস্তা করে নিলাম, কিন্তু জান্নাতকে দেখছি না কোথাও। রান্নাঘরে গেলাম, সেখানেও নেই। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু জান্নাতকে দেখছি না যে, ও কোথায় গেছে? জান্নাত একটু ওর বাপের বাড়ি গেছে, আমিও আর না করিনি। সারাদিন বাসায় বসে থাকে, বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু ফ্রেশ হবে। আর আমিও আজকে জান্নাতকে বলে দিয়েছি তুই আজকে ওদের বাসায় যাবি আর রাতটা ওখানেই কাটাবি। সকাল হলে জান্নাতকে নিয়ে চলে আসবি। ধুর, আমি গিয়ে কি করব? এই তুই কি পাগল? মেয়েটা একা একা ওখানে গেছে, আর যদি একা একাই চলে আসে তাহলে ওদের বাসা সবাই কি ভাববে? আচ্ছা, আমি সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে মানে এখনই যাবি তুই? যা রেডি হয়ে নে। কি আর করা, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। জান্নাতকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কল ধরছে না। তারপর আমি আয়মান আর সানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। তারপর ভিতরে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন। তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম। এ কথা বলে আমি জান্নাতের রুমের দিকে হাঁটা দিলাম। ওর দরজার সামনে গিয়ে শুনতে পাই ওর রুম থেকে অনেক জোরে হাসির শব্দ আসছে। সবার থেকে ওর হাসিটা আলাদা, অনেক দিন পর যে হাসছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে ওর সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে, তারপর বলে, আরে দুলা ভাই, আপনি আসছেন? আমরা আপনার কথাই বলতেছিলাম, আসুন ভিতরে আসুন। তারপর আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম। তারপর ওরা সবাই চলে গেল। তখন জান্নাত আমাকে বলল, তুই এখানে কেন আসছিস? মানে কি? তোর বাসায় আসার জন্য মনে হয় আমার ঠেকা পড়ছে। আম্মুই আমাকে আসতে বলেছে। জান্নাত মুখে একটা বিরক্ত নিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় শাশুড়ি এসে আমাকে ডেকে নিয়ে গেলেন
খাওয়ার জন্য। আমি আর কিছু না বলে সোজা খেতে চলে গেলাম। খাবারের টেবিলে বসে তো অবাক, এত খাবার! আসলেই শ্বশুরবাড়ি রসের হাঁড়ি, সবগুলো খাবারই আমার পছন্দের। এরপর খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো আর এসে চেঁচামেচি শুরু করে দিল। কিরে, তুই বিছানায় শুয়েছিস কেন? তো কোথায় শুব? তোর রুমে তো সোফাও নেই। সোফা নেই তো কি হয়েছে? ফ্লোর আছে না, ফ্লোরে শুয়ে পড়। মানে ফ্লোরে শুয়ে পড়বো মানে? এত মানে টানে বুঝি না, আমি তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবি না? শোন, বিয়েটা যেভাবেই হোক, এখন আমি তোর স্বামী, আর তোর ভয়ের কিছু নেই। আমি তোকে কিছু করব না। সেটাও যদি না হয়, তাহলে তুই নিজেই ফ্লোরে শুয়ে পড়। ফ্লোরে আমার ঘুম আসে না। আমার অসম্ভব বিরক্ত লাগছে মেয়েটার কর্মকাণ্ড দেখে। ইচ্ছে করছে কানের নিচে দুইটা দিয়ে দেই। এরপর সে আবার বলতে শুরু করলো, ওই শোন, এইটা আমার রুম, সো বিছানাটাও আমার বিছানায় আমি ঘুমাবো। তো কি হইছে, ভুলে গেছিস এতদিন আমার বিছানায় ছিলি আর আমি সোফায় ছিলাম? দূর, এই ফালতুর সাথে কথা বলে পারা যাবে না। তাই আমি নিজেই ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, জান্নাত যদি কালকে আমাদের বাসায় যাওয়ার পর শুনে যে আমি হানিমুনের ব্যবস্থা করে আসছি, তখন কি করবে? এগুলো ভাবতে ভাবতে দেখলাম ফকিন্নি খুব আরাম করে ঘুমিয়ে আছে। মনে মনে বললাম, জান্নাত, তুই হয়তো জানিস না আমি কি জিনিস। তোরে আমি এমন সোজা করব যে তুই আমাকে ছাড়া কিছুই বুঝবি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। খুব সকালবেলা ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠতে যাব এমন সময় দেখি পুরো পিঠটা ব্যথা করতেছে। করারও কথা, সারা রাত ফ্লোরে ছিলাম, তাই একটু বেশি ব্যথা করছে। খাটের দিকে তাকিয়ে দেখি জান্নাত খুব আরামে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মুখটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম ওর কতগুলো চুল উড়ে এসে মুখটা ঘুরে রাখছে। ইচ্ছে করছে চুলগুলোকে আলতো করে আবার পেছনে সরিয়ে দেই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত জান্নাতকে টাচও করিনি। এখন খুব ইচ্ছা করছে ওর মায়াবী মুখটায় একটু হাত বুলিয়ে দিতে। কিন্তু যদি জেগে যায় তাহলে আমার 12টা বাজবে। কিন্তু নিজের ইচ্ছেটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর মুখের চুলগুলো আস্তে আস্তে সরাতে লাগলাম। হঠাৎ করেই জান্নাতের ঘুম ভেঙে যায় আর আমাকে ওর এত কাছে দেখে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে আমার মুখে ঠাস ঠাস 2টা চড় বসিয়ে দিয়ে তারপর রেগে চোখ মুখ লাল করে আমাকে বলতে লাগলো, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু তুই যে এত নিম্নমানের আমি তো জানতাম না। তোর সাথে কথা বলতেই আমার রাগ হচ্ছে। তুই ভুল ভাবতেছিস, আমার কথা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। এমন সময় জান্নাতের আম্মু এসে আমাদের ডাক দেয় এবং বলে তাড়াতাড়ি নিচে যেতে, নাস্তা রেডি। তারপর আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ওর রুমে বসে আছি। সেও কোথায় যেন গেছেন। বসে বসে ভাবছি, মানুষ এত সহজে অবিশ্বাস করতে হয় না। আমি যদি জোর করে কিছু করার চেষ্টা করতাম তাহলে তো বিয়ের প্রথম রাতেই করতে পারতাম, বাট ওগুলো তো আমার মনে নেই। একটু পরে জান্নাত এসে আমাকে নিয়ে নাস্তা করতে গেল। আমিও কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে রুমে চলে আসলাম। এসে রেডি হচ্ছি, কারণ জান্নাতকে বাসায় নিয়ে এসে আমি আবার অফিসে চলে যাব। জান্নাতও রেডি হয়ে আসলো। অতঃপর তাকে বাসায় দিয়ে আসলাম। অফিসে গিয়ে দেখি অনেক কাজ জমে আছে। এক নাগাড়ে করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। না, এখন আর কাজ করা যাবে না। আমি উঠে নামাজ পড়লাম। তারপর ক্যান্টিনে গেলাম নাস্তা খাওয়ার জন্য। এমন সময় জান্নাতের কল আসলো। বল, কি হয়েছে? কিন্তু কলটা দিয়েছে বাবা। তারপর উনি বলল, জান্নাত না, আমি তোর বাবা বলছি। বাবা এই সময় কল দিয়েছো, কিছু বলবে?
তুই এখন কোথায়? ক্যান্টিনে এসেছি নাস্তা করার জন্য। নাস্তা করার দরকার নেই, তুই বাসায় আয়, একসাথে খাবো। কিন্তু বাবা, কোনো কিন্তু না, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এরপর আমি বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হচ্ছে আমার জন্য বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। খাওয়া দাওয়া শুরু হলো। একসময় বাবা বলল, তোকে যে বলেছিলাম আমরা গ্রামের বাড়ি যাব, মনে আছে তোর? তোর দাদা দাদুর কবর পাকা করব। হুম, আছে। কিন্তু কিন্তু কি? আমি কোথাও যেতে পারবো না। আরে তুই আমাদের সাথে যাবি কেন? তোরা তো ঘুরতে যাচ্ছিস। না বাবা, আমরা কোথাও যাচ্ছি না। দরকার হলে জান্নাতকে তোমাদের সাথে নিয়ে যাও। দেখলাম জান্নাত আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তারপর বাবা জান্নাতকে জিজ্ঞেস করলো ওনাদের সাথে যাবে কিনা। জান্নাত না করে দিল। আমিও আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। বিকেলবেলা আর অফিসে গেলাম না। সেদিন বিকেলবেলা রিপন আর আয়মানের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ। এর মধ্যে আয়মান আমাকে বলল, এই আবির, জান্নাত কি তোকে মেনে নিয়েছে নাকি এখনো পাগলামি করে? আমি টেনশনে পড়ে গেলাম। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো চিন্তা করতেছি। আর চুপ করে থাকা দেখে রিপন বলল, আমরা সব জানি, তবুও তোর মুখ থেকে শুনতে চাই। তাহলে আমরা নিজেরাই কিছু করে সব কিছু ঠিকঠাক করতে পারবো মনে হয়। রিপন আর আয়মানের কথা শুনে একটু শান্তি লাগলো। আসলে বন্ধু ছাড়া কোনো কিছু হয় না। তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের দুজনকে বললাম। তারপর আমি রিপনকে বললাম, এই রিপন, ফারিয়াও তো আমাদের বন্ধু, বাট তুই যে ওকে বিয়ে করেছিস সে কি তোর সাথে এমন করে? আরে না, ও আমাকে অনেক কেয়ার করে। আরে রিপন তো বাসর রাতেই বিড়াল মেরে দিয়েছে। এই কথা বলে সবাই হাসাহাসি শুরু করলাম। একটু পর আয়মান আমাকে বলল, আবির শোন, একটা বুদ্ধি দিই, আমার ধারণা 100% কাজে লাগবে। আরে তাড়াতাড়ি বল। তুই আজ থেকে জান্নাতের কোনো কেয়ার করবি না, ওকে সবসময় খারাপ ব্যবহার করবি, এড়িয়ে যাবি, দেখবি সোজা হয়ে গেছে। আরে না, এটা কি করে হয়? আমি ওকে অনেক ভালোবাসি। আরে বেটা শোন, ভালোবাসি বললেই লাভ হবে না, ওর মনেও ভালোবাসা আনতে হবে। তুই আজ থেকে ওকে এড়িয়ে যা, দেখবি সোজা হয়ে গেছে। আচ্ছা দেখি কি করা যায়। এরপর আমি বাসায় চলে যাই। রুমে ঢুকলাম, সাথে সাথে জান্নাতের প্রশ্ন করা শুরু হয়ে গেল। কোথায় ছিলি এতক্ষণ? অফিসে ছিলাম। অফিস কি 12টা পর্যন্ত হয় নাকি? সেটা তোর না জানলেও চলবে। আর আমি কি করব না করব, কোথায় যাব নাকি যাব না, সেটা তোকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে না, এত রাত পর্যন্ত জেগে থাকতে আমি পারবো না। তোকে জেগে থাকতে কেউ বলছে নাকি? তুই ঘুমা। তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? কিভাবে বলছি? সারাদিন অফিস করছি, বিরক্ত লাগছে যা। ও এখন তো বিরক্ত লাগবে তাই না? চুপ করবি নাকি কানের নিচে দুইটা দিব? কি, তুই আমাকে মারবি? তোকে মারতে কি কারো পারমিশন লাগবে নাকি? চুপ কর, নইলে লাথি দিয়ে রুম থেকে বাহির করব। দেখলাম জান্নাত চোখ মুখ লাল করে শুয়ে পড়ল। মনে মনে আয়মানকে ধন্যবাদ দিলাম। আসলে আপনারা যেমনটা দেখছেন, বাস্তবে আমি তেমন নই। এই ব্যবহারের মাধ্যমে যদি জান্নাত ভালো হয় সেই জন্যই এমন করতেছি। আমিও আর কিছু না বলে লাইট অফ করে দিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম জান্নাত আব্বু আম্মুর ব্যাগ আর জিনিসগুলো রেডি করে দিচ্ছে। আমি যাওয়ার পর সবাই নাস্তা করতে বসলাম। মা বললেন, আমরা যাওয়ার পর জান্নাত একটু ওর বাপের বাড়ি যাবে, তুই একটু দিয়ে আসিস। আমার সময় নেই, যে যাওয়ার সে একাই যাবে। আর বাপের বাড়ি থেকে কালকেই তো আসলো। আমরা যাওয়ার পর বাসায় তো আর কেউই থাকবে না, তুইও থাকবি অফিসে, তাই বলছিলাম। দেখো, এত কিছু আমি বুঝি না, ও গেলে একাই যাবে। আর কিছু না বলে নাস্তা করে উঠে গেলাম। তারপর বাবা মাকে আমি বাস স্টপে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি জান্নাত নেই। কল দিলাম, ধরতেছে না। আমিও আর কল না দিয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম।
দুপুরবেলা ক্যান্টিনে খাবার খেতে গেলাম। বাবা মাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম কত দূর গেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে কল কেটে দিলাম। হঠাৎ করে জান্নাতের কথা মনে পড়ল। আমি এবার জান্নাতকে কল না দিয়ে শাশুড়িকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আছি ভালো, আপনারা সবাই কেমন আছেন? আছি, সবাই ভালো। খাওয়া দাওয়া করছেন? জান্নাত খেয়েছে? এই তো আমরা করছি, তুমি করেছো? জি, নাস্তা করতেছি। অফিস শেষে আমাদের এখানে চলে এসো, তোমার আব্বু আমার সাথে আমার কথা হয়েছে। কিন্তু কোনো কিন্তু না, আমি বলেছি তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। তারপর রিপন আর আয়মানকে কল দিলাম, সব কিছু বললাম। ওরাও বলতেছে চালিয়ে যাওয়ার জন্য। রাত প্রায় 8টা। আমি ওদের বাসার সামনে গেলাম। জান্নাতকে কল দিব চিন্তা করলাম, কিন্তু দিলাম না। কলিং বেল দেওয়ার সাথে সাথে জান্নাত এসে দরজা খুলে দিয়ে গেছে। মনে হয় আমার জন্যই ওয়েট করতেছিল। আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে জান্নাতের রুমে গেলাম। আমার সাথে কোনো কথা বলতেছে না। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু পর শাশুড়ি এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমিও সোজা নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে বাইরে বের হলাম। আব্বুকে কল দিলাম। অনেকক্ষণ কল দিয়ে কথা বললাম। এরপর বাসায় আসলাম। রুমে যাওয়ার সাথে সাথে জান্নাত অনেক জোরে দরজাটা লাগিয়ে দিল। কী রে, এত জোরে দরজা দিলি কেন? তুই এখানে কেন এসেছিস? মানে কি? তোর মাই তো বলল। মা বললে আসতে হবে নাকি? দেখ, বেশি কথা বলবি না, তোরে দেখলেই আমার রাগ হয়। যা শুয়ে পড়। তুই আমার রুম থেকে বের হ। তুই কি আমাকে অপমান করছিস? ধরে নে তাই, তুই আমার রুমে থাকতে পারবি না। ভুলে গেছিস সব সময় আমার রুমেই থাকিস অ্যান্ড আমার খাটে? তুই কি যাবি নাকি গলা ধাক্কা দিব? আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। চিন্তা করলাম নিজের বাসায় চলে যাব, কিন্তু এত রাতে যাওয়া রিস্কি হয়ে যাবে। তাছাড়া শ্বশুর শাশুড়িও খারাপ মনে করবে। আর কিছু চিন্তা না করে সোজা নিচে চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সময় যাচ্ছে না কিছুতেই। তারপর গিয়ে গেস্ট রুমের সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা শাশুড়ির ডাকে ঘুম ভাঙল। আমাকে সোফায় দেখে উনি বলল, কি বাবা, তুমি সোফায় কেন ঘুমিয়েছো? রুমে যাওনি? আমি কিছু বলতে যাব এমন সময় জান্নাত কোথায় থেকে তার আম্মুকে বলে, আম্মু, তোমার জামাই কি করেছে জানো? কি করেছে? কাল রাতে আমাকে গান শোনানোর জন্য বলেছিলাম, সে শোনায়নি, তাই শাস্তি দিয়েছি যে আমার সাথে আজকে ঘুমাতে পারবে না। আমি তো পুরা টাসকি খেয়ে বসে আছি। ফকিন্নি কত বড় মিথ্যা কথা বলল। বাহ, কি সুন্দর নিজেকে বাঁচিয়ে নিল। আমি দুঃখ ভারাক্রান্ত একটা হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। একটু পর আমাদের অফিসের একটা কলিগ আমার রুমের সামনে আসলো। হ্যালো স্যার, আসতে পারি? আরে আদিবা, আসো আসো। থ্যাঙ্কস স্যার। কিছু বলবে? স্যার বলছিলাম কি, আগামী সপ্তাহে আমি একটু বাড়ি যাব, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ও আচ্ছা, ছুটি লাগবে এই তো? জি স্যার। কতদিন লাগবে? স্যার 7 দিন হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাও দিলাম। ভালোভাবে যাবে। ধন্যবাদ স্যার। এরপরও দেখলাম আদিবা কিছু বলবে, কিন্তু বলছে না, শুধু ছটফট করছে। তাকে আমি বললাম, কি কিছু বলবে নাকি? আসলে স্যার একটা কথা বলার ছিল। সমস্যা নাই, বলো। স্যার এখানে তো আমার কেউ নেই, আপনাকে বড় ভাইয়ের মতোই দেখি। আপনি যদি ভাই হিসেবে একটা উপকার করতেন তাহলে খুব খুশি হতাম। আরে পাগলি নাকি তুমি? কোনো সমস্যা নাই, তুমি নির্ভয় বলো। স্যার অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো, তাই আব্বু আম্মুর জন্য কিছু শপিং করব। আপনি যদি বিকালবেলা আমার সাথে একটু শপিংয়ে যেতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ স্যার। এই কথা বলে আদিবা তার ডেস্কে চলে গেল। বিকেলবেলা আদিবার সাথে শপিং মলে গেলাম। অনেক কিছু নিলাম, ওর বাবার জন্য, ওর মায়ের জন্য। অনেক কেনাকাটা করার পর আদিবা একটা কসমেটিক্সের দোকানে গেল। আমিও ওর পিছে পিছে গেলাম। আদিবার ব্যাগগুলো আমার কাছে ছিল। কসমেটিক্সের দোকানে যাওয়ার পর আমি আর আদিবা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সেখানে গিয়ে বিশাল আকারের একটা শক খেলাম। দেখলাম জান্নাতও সেখানে তার বান্ধবীদের সাথে কি যেন কিনতেছে। আমাকে আদিবার সাথে দেখে আমার সামনে এসে বলে, মেয়েটা কে? ও আমার পুরাটা বলার আগেই আমার গালে ঠাস একটা চর বসিয়ে চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতে দোকান থেকে বের হয়ে গেল। জান্নাতের কয়েকটা বান্ধবী এসে আমাকে বলল, ছি ভাইয়া, বাসায় বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘোরেন, আপনার লজ্জা করে না?
তারপর সবাই দোকান থেকে বের হয়ে গেল। লজ্জায় আমার পুরো মুখ লাল হয়ে গেল। খারাপটাই সবাই দেখলো, আসল কাহিনীটা কারো চোখে পড়ল না। তারপর আমি আর আদিবাও বের হয়ে গেলাম। আদিবা আমাকে বলল, সরি স্যার, আমার জন্য আজকে আপনাকে অপমানিত হতে হলো। আরে ধুর, এগুলো কিচ্ছু না। তোমার কি দোষ? কেউ তো আসল কথা জানে না, সেই জন্য রিয়্যাক্ট করতেছে। ম্যাডাম কিন্তু অনেক রাগ করেছে। এটা কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলতাম। বলো। ম্যাডামের নাম্বারটা আমাকে একটু দিবেন? আমি সব বুঝিয়ে বলতাম। আরে তুমি কল দিলে সে আরও বেশি রিয়্যাক্ট করবে, উল্টো তোমাকে অপমান করবে। সমস্যা নেই স্যার, আপনি নাম্বারটা একটু দেন। আর এটা ধরেন, একটা ব্যাগ। কি এটাতে? স্যার, আপনাদের বিয়েতে তো আমি যেতে পারিনি, তাই আমার তরফ থেকে ম্যাডামের জন্য একটা গিফট। তুমি আবার এটা কখন কিনলে? সেটা আপনার না জানলেও চলবে। আপনি এটা নেন আর নাম্বারটা দেন। ধন্যবাদ, এই নাও নাম্বার। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম। গিফটটা নিয়ে আদিবাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে গিফটটা খুলে দেখলাম একটা নীল শাড়ি, অনেক সুন্দর, জান্নাতকে অসাধারণ লাগবে। এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিই, কারণ জান্নাত আজকের বিষয়টা ফারিয়ার সাথে শেয়ার করবে। আমি ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিছি এবং এটাও বলে দিয়েছি যে এমনভাবে কথা বলবে যেন জান্নাতের প্রচুর রাগ হয়। বাসায় একা একা ভালো লাগছে না, আব্বু আম্মুও নাই, জান্নাতও নাই। আমি জান্নাতকে কল দিলাম, বাট নাম্বার বন্ধ। এরপর জান্নাতের আম্মুর কাছে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি ভালো, আপনি? আছি ভালোই। জান্নাত কোথায়? ওর নাম্বার বন্ধ কেন? কি জানি, বিকালবেলা কোথা থেকে কাঁদতে কাঁদতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার ডেকেছি, দরজা খুলছেও না, কিছু খাচ্ছেও না। তো তোমার সাথে কি কিছু হয়েছে? না, আমার সাথে কিছু হয়নি। তো বাবা, আজকে আমাদের বাসায় আসবে না? না, আজকে আসবো না। কেন বাবা? জান্নাতও তো এখানে একা চলে আসলো। না, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। এ কথা বলে আমি কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, জান্নাত তো হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, না হলে এত রিয়্যাক্ট করতো না। আইমানের বুদ্ধিটা অনেক কাজে লাগছে। এভাবে কয়েকটা দিন চলে গেল। আমি জান্নাতদের বাসায় যাই না। মাঝে মাঝে ওর মায়ের সাথে একটু একটু কথা হয়। প্রায় 10 দিন পর ওর মা আমাকে কল দেয়, তখন আমি অফিসে ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো, আপনারা? আছি সবাই ভালো। বাবা, আজকে তুমি আমাদের বাসায় একটু আসতে পারবে? আসলে আমার তো একটু কাজ ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি, আমার বড় বোন খুব অসুস্থ, তাই আমি আর তোমার শ্বশুর আব্বা ওখানে যাচ্ছি। তাই তুমি একটু এখানে থাকলে ভালো হতো। জান্নাতকেও নিয়ে যান তাহলে। ও যেতে চাচ্ছে না, তাই তো আমরা একটু টেনশনে আছি। সে একা একা বাসায় কিভাবে থাকবে, তাই তুমি যদি একটু আসতে তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি সন্ধ্যার সময় আসব। এই কথা বলে কলটা কেটে দিলাম। কেমন জানি খুব খারাপ লাগছে। আজকে অনেক দিন পর ওর সাথে দেখা করতে যাচ্ছি। রাত প্রায় 8টার সময় ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। ভিতরে গেলাম, দেখলাম চোখ মুখ লাল করে বসে আছে। দেখতে বাচ্চাদের মতো লাগছে। তারপর আমি বললাম, কেমন আছিস? তুই কেন আসছিস? আম্মা বলেছে তাই। তুই এখানে কেন আসছিস? লজ্জা করে না অন্য মেয়েদের সাথে ঘুরে এখন এখানে আসতে? সেটা আমার ব্যাপার, আমি তো তোর কেউ না। আমাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তোর মতো ফালতুকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আগে জানলে জীবনও কবুল বলতাম না। আমার মাথা গরম করবি না। কি করবি তুই? রাগে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি আর ওর রুমে গেলাম না, সামনে গেস্ট রুমের সোফায় শুয়ে রইলাম, কিন্তু ঘুম আসছে না। একটু পর আস্তে আস্তে উঠে জান্নাতের রুমের দিকে গেলাম। দেখলাম ও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখলাম। হঠাৎ করে খেয়াল করলাম ওর পুরো শরীর কাঁপতেছে। আমি তাড়াতাড়ি রুমে গেলাম, কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করব বুঝতে পারতেছি না। পরে কিচেন রুম থেকে একটা বাটি নিয়ে এসে ওর মাথায় জলপট্টি দিলাম অনেকক্ষণ, কিন্তু কিছুতেই কমছে না। পরে একটা বালতিতে পানি নিয়ে এসে ওর মাথায় দিলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমলো। পরে দেখলাম পানি দিতে দিতে ওর শরীরও ভিজিয়ে দিলাম। এখন কাপড়টা চেঞ্জ করতে হবে, বাট কিভাবে করব বুঝতে পারছি না। সে যদি দেখে আমি ওর কাপড় চেঞ্জ করছি তাহলে আমার অবস্থা শেষ। সকালবেলা আমি নাস্তা নিয়ে ওর রুমে গেলাম। দেখলাম সে মাত্র ঘুম থেকে উঠছে। আমার হাতে নাস্তা দেখে চমকে উঠল। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে যে ওর গায়ে যে জামাটা ছিল সেটা আর নেই, আরেকটা।
তারপর রাগে চোখ মুখ লাল করে উঠে এসে আমার কলার ধরল। ওই কুত্তা, আমার কাপড়ের এই অবস্থা করেছে কে? আসলে কালকে রাতে